মাইন পুঁতে রাখা সুরক্ষা, আমেরিকার ঘুম কেড়ে নিল ইরান। তেহরানের রাত তখন গভীর। ইস্পাহানের পারমাণবিক স্থাপনার ভেতরে চলছে এক নীরব যুদ্ধ। বাইরে থেকে কেউ জানছে না কি হচ্ছে। স্যাটেলাইট শুধু দেখতে পাচ্ছে ধ্বংসস্তূপের উপর নতুন ছাদ উঠছে, টানেল বন্ধ হচ্ছে, আর মাটির নিচে পুঁতে রাখা হচ্ছে প্রাণঘাতী মাইন। ইরান চুপ করে বসে নেই। ইরান প্রস্তুত হচ্ছে যে চালে চমকে গেল গোটা দুনিয়া। ট্রাম্পের হুমকি ছিল সরাসরি। বলেছিলেন ইরানের ইউরেনিয়াম হয় জব্দ হবে, নয়তো ধ্বংস হবে। মার্কিন সামরিক বাহিনী মে মাসের মাঝামাঝি স্থল অভিযানের পরিকল্পনাও করেছিল, কিন্তু সেই অভিযান হয়নি। কারণ ইরান এমন এক খেলা খেলেছে যা কেউ আশা করেনি। ইস্পাহানের বিধ্বস্ত ভবনগুলোতে নতুন ছাদ উঠেছে। গোয়েন্দা সূত্র বলছে ভেতরের টানেলগুলো ইরান নিজেই ধ্বংস করেছে, শত্রুর নজর এড়াতে, নিজের ইউরেনিয়াম নিজেই সরিয়ে ফেলতে। আর সবচেয়ে বড় চাল, প্রবেশপথে পুঁতে রাখা হয়েছে মাইন। এখন সেখানে ঢোকা মানে মৃত্যুর মুখে হাঁটা। আমেরিকার হাত পা বাঁধা, পেন্টাগনে বৈঠক বসছে, বিশ্লেষকরা মাথা চুলকাচ্ছেন। স্থল অভিযান, মাইন আছে, ঝুঁকি অপরিসীম। বিমান হামলা, ইউরেনিয়াম ছড়িয়ে পড়লে তেজস্ক্রিয় বিপর্যয়। কূটনৈতিক চাপ, ইরান এখন দর কষাকষির আসনে। ট্রাম্প নিজে ফক্স নিউজে স্বীকার করেছেন ইরানের স্থাপনায় কি হচ্ছে তারা জানেন, কিন্তু সেখানে পৌঁছানোর উপায় নেই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন দাঁড়িয়ে আছে একটি মাইনফিল্ডের সামনে, হাত গুটিয়ে। এটাই ইরানের কৌশলের সাফল্য। ইরান কেন এটা করল? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। ইরান বুঝেছিল আলোচনা টেবিলে তাদের হাত দুর্বল। পারমাণবিক স্থাপনা উন্মুক্ত থাকলে যে কোনো মুহূর্তে আমেরিকা বা ইসরায়েল সেটা দখল বা ধ্বংস করতে পারে। তাই তারা পাল্টে দিল সমীকরণ। ইউরেনিয়াম এখন আর শুধু তাদের সম্পদ নয়, এটা তাদের ঢাল। যতক্ষণ এই ইউরেনিয়ামের নাগাল পাওয়া যাচ্ছে না, ততক্ষণ ইরানকে কোনো শর্তে বাধ্য করা যাবে না। মাইন পুঁতে দিয়ে ইরান মূলত বলে দিয়েছে, আমাদের সাথে আলোচনায় বসো, নয়তো কিছুই পাবে না। চুক্তির পথ কতটা কঠিন? মার্কিন এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন ইরান হয়তো ইউরেনিয়াম হস্তান্তরের কোনো চুক্তির দিকে এগোচ্ছে, কিন্তু শর্তের ফারাক বিস্তর। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান দাবি করতে পারে গোলযোগের কারণে কিছু ইউরেনিয়াম ধ্বংস হয়ে গেছে। প্রমাণ করার উপায় নেই, কারণ সেই জায়গায় কেউ ঢুকতে পারছে না। এই ধোঁয়াশাই এখন সবচেয়ে বড় অস্ত্র ইরানের হাতে। হরমুজ প্রণালী, আরেক ফ্রন্ট। শুধু ইউরেনিয়াম নয়, হরমুজ প্রণালী খুলে রাখার বিষয়টাও এই সমীকরণের অংশ। বিশ্বের তেল সরবরাহের 1/3 এই প্রণালী দিয়ে যায়। ইরান চাইলে যে কোনো মুহূর্তে সেটা বন্ধ করে দিতে পারে। ট্রাম্প প্রশাসন সেটাও মাথায় রাখছে। মানে শুধু পারমাণবিক ইস্যু নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন একটি সুতোয় ঝুলছে। এরপর কি হবে? যদি চুক্তি হয়, সেই ইউরেনিয়াম বের করা হবে দীর্ঘ ও বিপজ্জনক প্রক্রিয়া। ভারী খনন যন্ত্র লাগবে, মাইন অপসারণ করতে হবে, তেজস্ক্রিয় পদার্থ সুরক্ষিতভাবে পরিবহন করতে হবে। এটা কোনো সপ্তাহের কাজ নয়, মাসের পর মাস লাগবে। ইরান আজ দুর্বল নয়। মাটির নিচে মাইন পুঁতে, টানেল বন্ধ করে, ইউরেনিয়াম আড়াল করে তারা প্রমাণ করেছে একটি দেশ চাইলে পৃথিবীর একমাত্র পরাশক্তিকেও আটকে দিতে পারে। অহংকারের পতন হয় নীরবে, বোমার শব্দে নয়, বরং সেই মুহূর্তে যখন বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, প্রতিবেশীরা দরজা বন্ধ করে, আর শত্রু টের পায় যে সোনার খাঁচার পাখিটা আসলে একাই আছে। সংযুক্ত আরব আমিরাত ঠিক সেই মুহূর্তটা পার করছে, আর ইরান দূর থেকে দেখছে এবং হাসছে। মাত্র 50 বছর আগে মরুভূমির এক টুকরো রাজ্য, তেল এলো, পয়সা এলো, আর তার সাথে এলো উচ্চাকাঙ্ক্ষা। শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত নিজেকে গড়ে তুলল অন্যভাবে। শুধু তেলের উপর বসে থাকেনি, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বানিয়েছে, বন্দর বানিয়েছে, সার্বভৌম তহবিল ঢেলেছে বিশ্বের নানা প্রান্তে। ইয়েমেনে প্রক্সি যুদ্ধ, সুদানে প্রভাব বিস্তার, আফ্রিকায় ঘাঁটি। ছোট দেশ, কিন্তু লম্বা হাত। মার্কিন সামরিক কর্মকর্তারা আদর করে নাম দিয়েছিলেন লিটল স্পার্টা। প্রাচীন গ্রিসের যুদ্ধবাজ নগর রাষ্ট্রের সাথে তুলনা, ছোট কিন্তু ভয়ঙ্কর। কম সংখ্যক মানুষ, বিশাল সামরিক খরচ, আধুনিক অস্ত্র। আবুধাবি এই তকমাটা গায়ে মেখে গর্বিত হয়েছিল, কিন্তু গর্বের বাড়াভাতে ইরান ছাই দিয়েছে। ইরানের একটি সিদ্ধান্ত, আমিরাতের বহু প্রশ্ন। ইরানের ইসলামিক গার্ড যখন উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোতে একের পর এক আঘাত করেছে, আমিরাত তখন বুঝতে পেরেছে তার সব হিসাব ভুল ছিল। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা আছে দুবাইতে, আন্তর্জাতিক বীমা কোম্পানি, প্রবাসী কর্মী, লজিস্টিক্স হাব। সবকিছু নিয়ে আমিরাত নিজেকে নিরাপদ বন্দর হিসেবে বিক্রি করেছিল। ইরান সেই নিরাপদ বন্দরেই ঢিল ছুঁড়েছে। বার্তাটা সরল, তোমার সম্পদই তোমার দুর্বলতা।
বিনিয়োগকারীরা ভয় পেলে, বীমা কোম্পানির ঝুঁকি বাড়ালে, প্রবাসীরা চলে গেলে আমিরাতের চকচকে খরচটা থাকবে, ভেতরটা ফাঁকা হয়ে যাবে। এটাই ইরানের কৌশল। সরাসরি যুদ্ধ নয়, বরং অনিশ্চয়তা তৈরি করা। ভয়টাই হাতিয়ার। বন্ধুরা গেল কোথায়? আমিরাত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মিত্রদের কাছ থেকে। রাশিয়া থেকে $বিলিয়ন বিনিয়োগ এসেছে আমিরাতে। যুদ্ধ নিষেধাজ্ঞায় পড়া রুশ ধনকুবেরা দুবাইতে আশ্রয় নিয়েছে। কিন্তু সংকটের সময়ে মস্কো সামরিক সহায়তা দেয়নি। চীন উদ্বেগ প্রকাশ করে চুপ করে গেছে। আর ওয়াশিংটন মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু ইরানকে কার্যকরভাবে ঠেকানোর কোনো পদক্ষেপ নেয়নি। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে। দীর্ঘদিনের বন্ধুরা চরম সংকটে পাশে না দাঁড়িয়ে মধ্যস্থতাকারী সেজেছে। এই একটি পোস্টেই বলে দেয় আমিরাত কতটা একা। মোহাম্মদ বিন জায়েদ প্রতিবেশীদের ডাকলেন যৌথ সামরিক অভিযানে। সৌদি আরব এলো না, কাতার এলো না, ওমান মধ্যস্থতার পথ বেছে নিল। যে প্রতিবেশীদের আমিরাত একসময় নিজের ছায়ায় রাখতে চেয়েছিল, তারাই আজ মুখ ঘুরিয়ে দিল। বিপদের বন্ধুই আসল বন্ধু। আমিরাত সেই পরীক্ষায় একেবারে শূন্য পেল। ইরানের সহনশীলতা, আমিরাতের সীমাবদ্ধতা। আমিরাত পাল্টা হামলা করেছে, ইরানের ভেতরে বিমান হামলা চালিয়েছে, কিন্তু শক্তির ভারসাম্য ফেরেনি। কারণটা বোঝা কঠিন নয়। ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ্য করতে পারে অনেক বেশি। বহু দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থেকে অভাবের সাথে সংসার করে ইরান একটি কঠিন মনোবল তৈরি করেছে। আমিরাতের আধুনিক যুদ্ধ বিমান আছে, প্রশিক্ষিত সেনা আছে, কিন্তু নাগরিকদের কষ্ট সহ্য করানোর রাজনৈতিক সক্ষমতা নেই। দুবাইয়ের ঝকঝকে জীবনযাত্রায় অভ্যস্ত মানুষ দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিক প্রস্তুতি রাখে না। ইরান এই পার্থক্যটা জানে, তাই সে ক্ষয়ের যুদ্ধ খেলছে। আমিরাতকে ক্লান্ত করো, অনিশ্চিত করো, একা করো। পেন্টাগনের পরিকল্পনা টেবিলে নতুন অভিযানের মানচিত্র। ইসরায়েলের সামরিক মহলে চাপা উত্তেজনা। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানে আবারও নতুন করে বড় ধরনের হামলা চালানোর জন্য সবচেয়ে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুর দিকে এই হামলা শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মাস যায়নি, মার্কিন বোমায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধুলোয় মিশেছিল। বাইরে থেকে মনে হয়েছিল খেলা শেষ, কিন্তু যে লাউ সেই কদু। হরমুজ প্রণালী বারবার 33টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মধ্যে 30টি এরই মধ্যে আবার সচল হয়েছে। মার্কিন গোয়েন্দারা নিজেরাই স্বীকার করছেন, ইরান তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ সামাজিক মাধ্যমে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তারা বিস্মিত হবে। একথা ফাঁকা আওয়াজ নয়। যে জাতি 40 বছর ধরে অবরোধের মধ্যে টিকে থেকেছে, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা পড়েও নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে, তাদের সহজে ভাঙার কথা নয়। ওয়াশিংটনের দুই মুখ। ট্রাম্পের উপদেষ্টারা এখন দুই মেরুতে। একদল চাইছেন আলোচনার পথ খোলা রাখতে। তারা ইরানকে রাজি করাতে চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে, যাতে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে দাবি করতে পারেন। অন্য দল চাইছেন আরও বোমা, আরও চাপ। পেন্টাগন ইতিমধ্যে পুরনো অপারেশন এপিক ফিউরির নতুন সংস্করণ তৈরি করে রেখেছে। নতুন নাম, পুরনো খেলা। 50,000-এর বেশি মার্কিন সেনা, 2টি বিমানবাহী রণতরী, 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার, সবই তৈরি। জেনারেল ড্যানকিন সিনেটে বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু হবে। আরও ভয়ঙ্কর পরিকল্পনা আছে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের মাটির গভীরে যে আছে, সেটা ধ্বংস করতে বিশেষ বাহিনী সরাসরি মাটিতে নামানোর কথা ভাবা হচ্ছে। মার্চ মাসেই সে উদ্দেশ্যে কয়েকশো বিশেষ কমান্ডো মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। খার্কিভ দ্বীপ দখলেরও পরিকল্পনা আছে, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। কিন্তু মার্কিন সামরিক কর্মকর্তারাই ফিসফিস করে বলছেন, এই পথে জয় সহজ না। ইরান প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবার। এই সমীকরণে একটা চুপচাপ খেলোয়াড় আছে, বেইজিং। হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে, তার বড় অংশ চীনের ঘরে যায়। তেহরান চীনের কৌশলগত মিত্র। সাপের মাথা না কাটলে সাপ মরে না, এটা ট্রাম্পের বিশ্বাস। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে মুছে না দিলে তিনি সন্তুষ্ট নন। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে বড় শক্তির চূড়ান্ত বিজয় বলে কিছু হয় না। আফগানিস্তান মনে আছে, ইরাক মনে আছে। ইরান এখন কোণঠাসা, কিন্তু মরিয়া শত্রু সবচেয়ে বিপজ্জনক। হরমুজ প্রণালীর 30টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র চুপচাপ জেগে আছে। পরের গুলি কখন ছোটে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি প্রশ্ন।
ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা এর আগে জানিয়েছিলেন, মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানি শাসক গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করা, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সহ দেশটির তৈরি করা সমস্ত হুমকি দূর করা এবং ইরানি জনগণের জন্য বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। তবে গত মাসে হওয়া যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের ঘোষিত এই লক্ষ্যগুলোর কোনোটিই এখনও পূরণ হয়নি। আমেরিকা আর ইসরায়েলের মিলিত আঘাতে ইরান ক্ষতবিক্ষত, কিন্তু হার মানেনি। বরং ক্ষতের যন্ত্রণা নিয়েই তেহরান এমন এক দাবার ছক সাজিয়েছে যা দেখে হকচকিয়ে গেছে গোটা উপসাগরীয় দুনিয়া। আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক, এই সত্য আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াদ থেকে আবুধাবি। যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের অবকাঠামো বিধ্বস্ত, কিন্তু তেহরানের কূটনৈতিক মেরুদণ্ড টানটান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন, তখন একই সময়ে উপসাগরে ইরানি কর্মকাণ্ড চলছে অব্যাহত গতিতে। এটাই ইরানের রণকৌশল, এক হাতে কূটনীতি, অন্য হাতে শক্তি প্রদর্শন। সৌদি আরব পরিস্থিতি বুঝতে পেরেছে। রিয়াদের বিশ্লেষকরা একটাই কথা বলছেন, ইরান জাবান নয়, আহত হয়েছে কিন্তু নিঃশেষ হয়নি। তাই সৌদি আরব এখন বন্ধ দরজার আড়ালে এক অভূতপূর্ব প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে, একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি, ইরানকে কেন্দ্রে রেখেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানকে নিয়ে আগ্রাসন বিরোধী একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইউরোপে স্নায়ু যুদ্ধের সময় উত্তেজনা কমাতে করা 1970-এর দশকের একটি চুক্তির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের সূত্র জানাচ্ছে, রিয়াদ 1975 সালের হেলসিঙ্কি চুক্তির আদলে একটি নিরাপত্তা কাঠামো করতে চায়। ঠান্ডা যুদ্ধের সেই ফর্মুলা যেভাবে পূর্ব পশ্চিম ইউরোপের মধ্যে উত্তেজনা প্রশমিত করেছিল, তেমনিভাবে উপসাগরেও আস্থার ভিত্তি তৈরি করতে চায় সৌদি যুবরাজের সরকার। ইউরোপীয় কূটনীতিকরাও এই পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছেন। এটা ছোট কথা নয়, ইরান বিরোধী শিবির থেকে স্বীকৃতি মিলছে যে তেহরানকে বাদ দিয়ে উপসাগরের সমীকরণ মেলে না। সৌদি আরবের অনাক্রমণ প্রস্তাবে একটি বিরাট ফাঁকি আছে। ইসরায়েলকে বাদ দিলে চুক্তি অর্থহীন, আর ইসরায়েলকে নিলে ইরান টেবিলে আসবে না। গাজা যুদ্ধের পর আরব জনমত ইসরায়েলকে সংঘাতের মূল উৎস হিসেবে দেখছে। ফলে এই আস্থার চুক্তি যেন চারদিকে দেয়ালের ঘরে আলো খোঁজার মতো। তবু ইরান নায়কের আসনেই থাকছে, শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, কারণ পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ তেহরানকে কেন্দ্রে রেখেই লেখা হচ্ছে। ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো শান্তির নকশা সম্পূর্ণ হয় না। এই বাস্তবতা এখন শত্রু মিত্র সবাই মানছে। উপসাগরের ঢেউ সাক্ষী, ঘায়েল ইরান এখনও দাবার ছকের সবচেয়ে শক্তিশালী খুঁটি। সৌদি আরব মূলত 1975 সালের ঐতিহাসিক হেলসিঙ্কি অ্যাকর্ডসকে মডেল হিসেবে ধরে এই নতুন চুক্তির খসড়া তৈরি করেছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানাকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে সব পক্ষ মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও মানবিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। আরব এক কূটনৈতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি চুক্তিকে বেশিরভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও স্বাগত জানাবে। তবে ইরান এর আগে উপসাগরীয় দেশগুলোকে তাদের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে পারে এমন যে কোনো আনুষ্ঠানিক চুক্তির তীব্র বিরোধিতা করবে ইসরায়েল। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল বিষয়গুলো এই চুক্তিতে কিভাবে সমাধান করা হবে তাও পরিষ্কার নয়। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেত শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মোহরা নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল, ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেত শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা, কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই নিয়ন্ত্রণে থাকে তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কী ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল?
কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে? গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল, তাতে বড়সড় চিড় ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড়, যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে, যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে, লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে, যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা, যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে। তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনাই রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। নেতানিয়াহু বাংকারে, হিজবুল্লাহ ড্রোন আকাশে, ইসরায়েলের মাথায় বাজ। ড্রোনের শব্দ শুনেই দৌড়, বাংকারে আশ্রয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যে মানুষটা নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নেতা ভাবেন, তিনি সেদিন উত্তর সীমান্তের স্লোমি শহরে সফর করতে গিয়ে হিজবুল্লাহ ড্রোনের কাছ থেকে পালিয়ে বাঁচলেন। ইরানের ছায়ায় বেড়ে ওঠা হিজবুল্লাহ এখন এতটাই শক্তিশালী যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানও তাদের নিশানার বাইরে নয়। যেদিন নেতানিয়াহু বাংকারে ঢুকলেন, স্লোমি ইসরায়েলের উত্তর সীমান্তের একটি ছোট্ট শহর, লেবানন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। নেতানিয়াহু সেদিন সামরিক পরিদর্শনে গিয়েছিলেন সৈন্যদের মনোবল বাড়াতে, ক্যামেরার সামনে বীরত্বের ভাষণ দিতে। কিন্তু বিধি বাম। হঠাৎ বেজে উঠল সাইরেন। আকাশে হিজবুল্লাহ ড্রোন, নিরাপত্তা রক্ষীরা মুহূর্তের মধ্যে নেতানিয়াহুকে টেনে নিয়ে ঢুকিয়ে দিল বাংকারে। সফর বাধাগ্রস্ত, কার্যক্রম স্থগিত। আর ইসরায়েলের গণমাধ্যমে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমে এই ঘটনাকে বলেছে ইসরায়েলের নিরাপত্তার বড় ব্যর্থতা। কারণ শুধু প্রধানমন্ত্রী নন, একই সময়ে আরেকটি হিজবুল্লাহ ড্রোন তাক করেছিল আইডিএফ এর উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলোর গাড়িকে। দক্ষিণ লেবাননে মাঠ পরিদর্শনে থাকা মিলোর কনভয় থেকে ড্রোনটি বিস্ফোরিত হয়েছে মাত্র কয়েক মুহূর্ত পর। অর্থাৎ চুলের ব্যবধানে বেঁচে গেছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডার। এটা কাকতালীয় নয়, হিজবুল্লাহ একই দিনে দুটো শীর্ষ লক্ষ্যবস্তুকে একসঙ্গে ধাওয়া করেছে। এই ক্ষমতা ও পরিকল্পনা দেখে শিউরে উঠছেন ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরাও। আয়রন ডোম এখন লোহার খাঁচা। ইসরায়েলের সামরিক অহংকারের সবচেয়ে বড় প্রতীক ছিল আয়রন ডোম, বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারে হাজারে রকেট আটকে দেওয়ার রেকর্ড। কিন্তু হিজবুল্লাহ এবার সেই অহংকারের মূলে কুঠারাঘাত করেছে। এক মাসে 5টি আয়রন ডোম ইউনিট ধ্বংস, মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য এটি। আগে হিজবুল্লাহ রকেট ছুটত, আয়রন ডোম আটকাত, কিন্তু এবার কৌশল বদলেছে পুরোপুরি। রকেট ঠেকানোর যন্ত্রকেই ধ্বংস করো। লয়টারিং মিউনিশন আর প্রেসিশন গাইডেড ড্রোন দিয়ে আগে চিহ্নিত করো আয়রন ডোমের রাডার ও লঞ্চার, তারপর নিখুঁত আঘাতে গুড়িয়ে দাও। কমান্ডার মিলো নিজেই স্বীকার করেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের প্রত্যাশার চেয়ে দ্রুততায় নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করে নিয়েছে। এখন পর্যন্ত লেবানন অভিযানে 1243 জন ইসরায়েলি সৈনিক আহত হয়েছেন। এই সংখ্যা বলছে উত্তর সীমান্তে যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। ইরানের বড় দাবা চাল,
এই পুরো যুদ্ধচিত্রের পেছনে যার হাত, তিনি তেহরানে বসে আছেন। ইরান এবার একটি মাস্টার স্ট্রোক খেলেছে। হিজবুল্লাহ রণাঙ্গনকে সরাসরি যুক্ত করে দিয়েছে নিজের পারমাণবিক আলোচনার সঙ্গে। মানে আমেরিকার সাথে যে কোনো বড় চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি আনতে হবে, এক টেবিলে সব হিসাব চুকাতে হবে। এই কৌশলে ইরান একসঙ্গে 3টি ফ্রন্টে চাপ তৈরি করছে: হিজবুল্লাহ দিয়ে ইসরায়েলকে, মিসাইল দিয়ে মার্কিন ঘাঁটিকে, আর কূটনৈতিক শর্ত দিয়ে ওয়াশিংটনকে। শত্রুকে 3 দিক থেকে ঘিরে ধরার এই কৌশল রণনীতির পাঠ্যপুস্তকেও বিরল। একসময় ইসরায়েল ভাবত হিজবুল্লাহ তার আঙিনায় আসার সাহস পাবে না। নেতানিয়াহু ভাবতেন তিনি অপ্রতিরোধ্য। আয়রন ডোমকে অভৃত মনে করত তেল আবিব। সেই সব ধারণার কবর খুঁড়ছে হিজবুল্লাহর ড্রোন, আর সেই ড্রোনের পথ দেখাচ্ছে তেহরান। পেন্টাগনের পরিকল্পনা টেবিলে নতুন অভিযানের মানচিত্র, ইসরায়েলের সামরিক মহলে চাপা উত্তেজনা। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানে আবারও নতুন করে বড় ধরনের হামলা চালানোর জন্য সবচেয়ে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুর দিকেই এই হামলা শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মাস যায়নি, মার্কিন বোমায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধুলোয় মিশেছিল। বাইরে থেকে মনে হয়েছিল খেলা শেষ, কিন্তু যে লাউ সেই কদু। হরমুজ প্রণালী বারবার 33টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মধ্যে 30টি এরই মধ্যে আবার সচল হয়েছে। মার্কিন গোয়েন্দারা নিজেরাই স্বীকার করছেন ইরান তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ সামাজিক মাধ্যমে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তারা বিস্মিত হবে। একথা ফাঁকা আওয়াজ নয়। যে জাতি 40 বছর ধরে অবরোধের মধ্যে টিকে থেকেছে, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা পড়েও নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে, তাদের সহজে ভাঙার কথা নয়। ওয়াশিংটনের 2 মুখ। ট্রাম্পের উপদেষ্টারা এখন 2 মেরুতে। একদল চাইছেন আলোচনার পথ খোলা রাখতে। তারা ইরানকে রাজি করাতে চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে, যাতে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে দাবি করতে পারেন। অন্য দল চাইছেন আরও বোমা, আরও চাপ। পেন্টাগন ইতিমধ্যে পুরনো অপারেশন এপিক ফিউরির নতুন সংস্করণ তৈরি করে রেখেছে। নতুন নাম, পুরনো খেলা। 50,000-এর বেশি মার্কিন সেনা, 2টি বিমানবাহী রণতরী, 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার, সবই তৈরি। জেনারেল ড্যানকিন সিনেটে বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু হবে। আরও ভয়ঙ্কর পরিকল্পনা আছে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের মাটির গভীরে যে আছে, সেটা ধ্বংস করতে বিশেষ বাহিনী সরাসরি মাটিতে নামানোর কথা ভাবা হচ্ছে। মার্চ মাসেই সে উদ্দেশ্যে কয়েকশো বিশেষ কমান্ডো মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। খার্কিভ দ্বীপ দখলেরও পরিকল্পনা আছে, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। কিন্তু মার্কিন সামরিক কর্মকর্তারাই ফিসফিস করে বলছেন, এই পথে জয় সহজ না। ইরান প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবার। এই সমীকরণে একটা চুপচাপ খেলোয়াড় আছে, বেইজিং। হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে তার বড় অংশ চীনের ঘরে যায়। তেহরান চীনের কৌশলগত মিত্র। সাপের মাথা না কাটলে সাপ মরে না, এটা ট্রাম্পের বিশ্বাস। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে মুছে না দিলে তিনি সন্তুষ্ট নন। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে বড় শক্তির চূড়ান্ত বিজয় বলে কিছু হয় না। আফগানিস্তান মনে আছে, ইরাক মনে আছে। ইরান এখন কোণঠাসা, কিন্তু মরিয়া শত্রু সবচেয়ে বিপজ্জনক। হরমুজ প্রণালীর 30টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র চুপচাপ জেগে আছে। পরের গুলি কখন ছোটে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি প্রশ্ন। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা এর আগে জানিয়েছিলেন, মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানি শাসক গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করা, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সহ দেশটির তৈরি করা সমস্ত হুমকি দূর করা এবং ইরানি জনগণের জন্য বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। তবে গত মাসে হওয়া যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের ঘোষিত এই লক্ষ্যগুলোর কোনোটিই এখনও পূরণ হয়নি। মস্কো থেকে বেজে উঠল এক শীতল সতর্কবার্তা, যেন বরফে মোড়া কোনো বজ্রপাত যা আকাশ ভেদ করে নামছে ইউরোপের হৃদয়ে। যুদ্ধের শব্দ নেই এখনও, কিন্তু প্রস্তুতির প্রতিটি নড়াচড়া যেন ভবিষ্যতের অন্ধকারকে আগেই লিখে রাখছে। রাশিয়া ঘোষণা করেছে নতুন এক বিশাল পরমাণু মহড়ার।
নাম তার কৌশলগত প্রতিরোধ অনুশীলন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু শক্তি প্রদর্শনের এক নির্ভুল নিঃশব্দ বার্তা, পশ্চিমের উদ্দেশ্যে ছুড়ে দেয়া এক হিমশীতল ইশারা। এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 64,000 সেনা, হাজার হাজার সামরিক যান, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, আকাশে 140টি যুদ্ধবিমান, সমুদ্রে 73টি যুদ্ধবিমান এবং 13টি সাবমেরিন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি সামরিক ভূমিকম্প যার কম্পন ছড়িয়ে পড়ছে ইউরোপের সীমানা ছুঁয়ে। এই মহড়ার কেন্দ্রবিন্দু বেলারুশ। ন্যাটোর দরজার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে এক উত্তপ্ত পরীক্ষাগারে, যেখানে পরমাণু কৌশল শেখানো হচ্ছে সৈন্যদের। কিভাবে, কখন এবং কোন অবস্থায় ব্যবহার করা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র। মিনস্কো বলছে এটি প্রতিরক্ষা অনুশীলন, মস্কো বলছে এটি প্রস্তুতি, আর পশ্চিম বলছে এটি এক অশান্ত সংকেত। কিন্তু এই উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি নীরব ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান। যেখানে অন্যরা অস্ত্রের ঝনঝনানিতে শক্তি দেখায়, সেখানে ইরান দাঁড়িয়ে থাকে কৌশলের নীরবতায়। মস্কোর মহড়া যখন ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে, তখন তেহরান তার অবস্থানকে আরও দৃঢ় করছে এক ভিন্ন মঞ্চে, কূটনীতি, প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্যের সূক্ষ্ম খেলায়। রাশিয়া যখন সাবমেরিন, ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বাহিনীর প্রদর্শনী করছে, তখন ইরান তার শক্তি দেখাচ্ছে ভিন্ন ভাষায়, সমুদ্রপথ, আকাশসীমা এবং আঞ্চলিক জোটের জটিল জালে। যুদ্ধের আওয়াজ নয়, বরং অবস্থানের স্থিরতা। মস্কোর এই মহড়ার আরেকটি অংশে উঠে এসেছে ভয়ঙ্কর এক বার্তা। পারমাণবিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে রাশিয়া। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, এমনকি সাব অরবিটাল গতিপথে চলতে সক্ষম অস্ত্রের কথা বলা হচ্ছে, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। ভ্লাদিমির পুতিনের ভাষায় এগুলো এমন অস্ত্র যার কোনো তুলনা নেই। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত স্পষ্ট, ভারসাম্য আর আগের মতো নেই। এই ঘোষণার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে ন্যাটোর করিডোরে। ইউরোপের রাজধানীগুলোতে ফিরে এসেছে পুরনো এক শীতল যুদ্ধের গন্ধ, কিন্তু এবার দৃশ্যপট আরও জটিল, আরও বিস্তৃত। কারণ বিশ্ব এখন আর দ্বিমেরু নয়, এটি বহুস্তরীয়, বহুপ্রান্তিক এক দাবার বোর্ড। এবং সেই বোর্ডে ইরানের উপস্থিতি আর শুধু আঞ্চলিক নয়, এটি এখন বৈশ্বিক সমীকরণের একটি অপরিহার্য অংশ। রাশিয়ার এই শক্তি প্রদর্শনের মাঝেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভবিষ্যতের সংঘাত কি শুধুই ইউরোপ কেন্দ্রিক থাকবে, নাকি মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া আর পারস্য উপসাগর এক নতুন সমীকরণে জড়িয়ে পড়বে? ইরান এই প্রশ্নের উত্তর দিচ্ছে অবস্থানে, কখনো প্রতিরক্ষা কৌশলে, কখনো কূটনৈতিক বার্তায়, আবার কখনো আঞ্চলিক ভারসাম্যের নীরব স্থিতিতে। মস্কোর সাবমেরিন যখন সমুদ্রের অন্ধকারে গর্জন তোলে, তেহরান তখন সমুদ্র পথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাবের সূক্ষ্ম রেখা আঁকে। আকাশে যখন ক্ষেপণাস্ত্র উড়ে যায়, তখন ইরান তার প্রতিরক্ষা কাঠামোকে আরও স্তরবিন্যস্ত করে তোলে নিঃশব্দে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে কালো মেঘ, কিন্তু এবার ঝড়টা যেন অন্যরকম, নিঃশব্দ, অদৃশ্য আর অনেক বেশি হিসেবে। প্রশ্নটা এখন সরাসরি: ইরান কি নতুন সশস্ত্র ফ্রন্ট খুলে এমন এক খেলা শুরু করতে যাচ্ছে, যেখানে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে? তেহরান যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে, গুটি নড়ছে ধীরে, কিন্তু লক্ষ্য সরাসরি রাজা। ইয়েমেনের হুথিদের একটা সময়ে অনেকেই স্থানীয় বিদ্রোহী ভেবেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে সেই ছোট আগুনই আজ আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি ঠিক সেই পথেই হাঁটছে? নতুন আরেকটি প্রক্সি শক্তি, নতুন এক অদৃশ্য বাহিনী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেখানে সরাসরি শক্তি প্রদর্শনে বিশ্বাসী, ইরান সেখানে খেলছে দীর্ঘমেয়াদী খেলা। তারা জানে একটি সরাসরি যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই না, বরং অর্থনীতি, কূটনীতি আর জনমতের লড়াইও। তাই তারা বেছে নিয়েছে অন্য রাস্তা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া সরাসরি বলেছেন, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র, নতুন কৌশল। এই তিনটি শব্দই এখন পুরো অঞ্চলের জন্য অ্যালার্ম বেল। কিন্তু এই নতুন বলতে আসলে কি বোঝাচ্ছে তেহরান? প্রথমত, প্রক্সি নেটওয়ার্কের বিস্তার। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন শক্তির জাল বুনেছে, যেগুলো একদিকে স্থানীয়, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের সঙ্গে সংযুক্ত। এটা যেন মাকড়সার জাল, এক প্রান্তে টান দিলেই অন্য প্রান্ত কেঁপে ওঠে। দ্বিতীয়ত, অস্ত্রের বিবর্তন। সাম্প্রতিক যুদ্ধে শুধু মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়েই ইসরায়েলি স্থাপনাগুলোকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। এখন তারা বলছে এটা ছিল কেবল শুরু। রাশিয়ার সহায়তায় উন্নত মিসাইল প্রযুক্তি, দীর্ঘ পাল্লার হামলা সক্ষমতা আর নতুন প্রজন্মের ড্রোন, সব মিলিয়ে ইরান যেন নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজিয়েছে। তৃতীয়ত, পারমাণবিক ছায়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 90% উন্নীত করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি আগ্রাসন বাড়ে তাহলে তারা সেই পথেই হাঁটতে পারে।
এটা ঠিক যেন পিঠ দেয়ালে ঠেকে গেলে বাঘও থেমে থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানির প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়, আর সেই পথ এখন ইরানের প্রভাবের মধ্যে। মানে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে না, তেল দিয়েও লড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংকটের সমাধান খুঁজতে চীনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ফল খালি হাতে ফেরা। এটা যেন ঢাকঢোল পিটিয়ে যাওয়া আর নিঃশব্দে ফিরে আসা। এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে এই সামনে এনে দিয়েছে। অন্যদিকে ইরান সময়টাকে কাজে লাগিয়েছে নিখুঁতভাবে। যুদ্ধবিরতির সময়টাকে তারা ব্যবহার করেছে পুনর্গঠনের জন্য। নতুন কৌশল, নতুন পরিকল্পনা, নতুন প্রস্তুতি। এখন তারা শুধু প্রতিরোধ করছে না, তারা প্রস্তুত আক্রমণের জন্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে এক নতুন জাল তৈরি করেছে। মানে যুদ্ধ শুরু হলে সেটা হবে চারদিক থেকে চাপের খেলা। ইরান একা লড়বে না, তার নেটওয়ার্কে হবে আসল শক্তি। আর এই জায়গাতেই বদলে যাচ্ছে খেলার নিয়ম। আগে যুদ্ধ মানে ছিল দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ। এখন যুদ্ধ মানে একটি দেশের বিরুদ্ধে একাধিক অদৃশ্য শক্তির একযোগে আঘাত। এই নতুন বাস্তবতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ অনেক বড়।